আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা দর্শক মণ্ডলী। সপ্তাহ ঘুরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। আপনাদের সঙ্গে আমি উপস্থিত আছি মোমিনুর রিপন। আপনারা জানেন সপ্তাহ জুড়ে খেলাধুলার বিভিন্ন খবর নিয়ে আমরা আলোচনা করি আজকের পর্বে, এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক আতিফ আজম। খুবই পরিচিত মুখ আমাদের, গ্যালারিরও পরিচিত মুখ আতিফ ভাই। জানেন এইচপি দল অস্ট্রেলিয়ার পাকিস্তান শাইন্সের সাথে আজকে জিতেছে এবং সিরিজটা একাকে ড্র করেছে। 5 রানের একটা শ্বাসরুদ্ধকর জয় ছিল। আগে আমরা চলুন একটু খেলার হাইলাইটসটুকু, আজকের দিনে হাইলাইটস দেখে এসে তারপর আলোচনায় আসি। আতিফ ভাই, হাইলাইটসটুকু দেখলাম। আসলে পাকিস্তান সফরের আগে এইচপি দলে সিনিয়রদের অংশগ্রহণ নিয়ে অনেক কথা হয়েছে বিভিন্ন সময়ে, এবং এই দলটাতে সিনিয়র প্লেয়ারদেরকে বা অভিজ্ঞ প্লেয়ারদেরকে ইনক্লুড করার যে বিষয়টি, সেইটা আপনি কীভাবে দেখেন বা কতটুকু ফলপ্রসূ হলো? না, আমি এটা খারাপভাবে দেখি না। এই কারণে যে এইচপি দলটা এবার যখন ফর্ম করেছিল তখন তাদের লক্ষ্য, মানে প্রত্যেকটা দল ফর্ম করার আগে তাদের লক্ষ্য থাকে। জি, তাদের লক্ষ্যই ছিল কিছু প্লেয়ারকে তারা পাকিস্তান সিরিজের জন্য, কিছু প্লেয়ারকে তারা অস্ট্রেলিয়া সিরিজের জন্য আগে থেকেই প্রিপেয়ার করবেন টেস্ট সিরিজের জন্য। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি তারা যে কাজটা করেছে আর কি, আমি এটাকে খুব একটা ভুল দেখি না। এবং জয়, মানে ধরেন 5 উইকেট নিয়ে আটা না, জয় কিন্তু রানও করেছেন পাকিস্তান সিরিজের জন্য। মানে ওপেনার হিসেবে তার নামটা বেশ উপরের দিকে আছে। সো এইসব খেলা যখন রান করবেন, রানে থাকাটা কিন্তু যে কোনো প্লেয়ারের জন্যই স্বস্তিদায়ক এইচপি দল। সো আমি মানে সিনিয়র প্লেয়ারদেরকে নিয়ে পাকিস্তান যাচ্ছে, মানে এইচপি দল যাচ্ছে অস্ট্রেলিয়ায়, এটাকে আমি খুব একটা মানে নেগেটিভলি এটাকে দেখার কোনো অবকাশ আমি দেখি না আর কি। আইসিসির সভা শেষ করে নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতি দেশে ফেরার পর গতকাল আসলে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং লম্বা সময় তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। এর মধ্যে অনেক বিষয় এসেছে, হাদুর সিংয়ের বিষয় এসেছে। একটা বিষয় নিয়ে দেখলাম তিনি একটু বিরক্তই বটে, সেটা হচ্ছে যে বাংলাদেশে জাতীয় দলের কোচিং স্টাফে দেশীয় কোচদের বা অ্যাসিস্ট্যান্ট কোচ যাই হোক না কেন, এই অংশগ্রহণটা নিয়ে তিনি একটু কথা বলেছেন। আমরা আগে একটু কথাটা শুনে আসি, তারপর আলোচনায় আসবো। কেউ কোনোদিন আমাদের কাছে বলে না, আপনাদের কাছে বলে। আমরা যখন ডাকি, আমরা যখন অফার দিই, তখন কেউ আমাদের সাথে কথা বলে না, কেউ অ্যাপ্লাইও করে না। কাজে এইগুলো এর আগে আরো বিদেশে আছে, তারাও বলছে আমাকে কেউ বলে না। আর এরপরে তো ফর্মালি আমরা পত্রিকায় দিয়ে ইনভাইট করলাম। বাংলাদেশের একটা ক্লাবের কোচিং করা বা একটা ফ্র্যাঞ্চাইজির করা আর এই আইসিসি ওয়ার্ল্ড কাপের টিমের সাথে খেলা এক জিনিস না। এই কথাটা যতদিন আপনারা না বুঝবেন ততদিন আসলেই আমার কিছু বলার নেই। আরেকটা জিনিস বলে রাখি, অ্যাসিস্ট্যান্ট কোচ হইতে অসুবিধা কোথায়? অ্যাসিস্ট্যান্ট কোচ হলে কি সমস্যা? যদি হয় কারো, আপনি শিখতে যাবেন না কেন? আমাদের মেইন সমস্যাই তো হলো আমরা কেউ শিখতে চাই না। বলুক স্যালারি আমি বলি আমি কম দিব, বলুক আমি দিব ঠিক করে, কিন্তু শিখতে হবে। আপনি যদি মনে করেন যে আমি সব জানি, কোনো খেলার যদি মনে করেন আমি বেস্ট প্লেয়ার, আমি সব পারি, তাহলে কিন্তু হবে না। বিদেশের প্লেয়ারগুলোর কথা বলছেন, দেখেন যে রাত দিন 24 ঘন্টা কি কষ্ট করে ওরা নিজেদের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য। আপনি কেন শিখবে না? শিখতে তো কোনো অসুবিধা নেই, আমি নিজেই তো শিখছি কন্টিনিউয়াসলি। সো এইরকম মেন্টালিটি যাদের, যে আমার কোনো কিছু শেখার দরকার নেই, আমি যা আছি সেটাই, এইটাই হবে না। এটা প্লেয়ার হোক, কোচ হোক, এনিবডি। আমি মনে করি শেখা উচিত সবার, আসা উচিত। দেশকে যারা ভালোবাসে, দেশের দলকে যারা ভালোবাসে, তাদের আগায় আসা উচিত। আমরা সবাইকে জায়গায় করে দিতে রাজি আছি, এবং একটা টাইম লাইন নিয়ে যে হ্যাঁ ভবিষ্যতে আমরা তাহলে আশা করতে পারি যে কয়েক বছর পরে সব হেড কোচ বলেন সবকিছু আমাদের লোকাল হয়ে যাবে। আতিফ ভাই, মানে পাপন ভাই যেমনটি বলছিলেন যে গত কয়েক বছর পরে যদি আমরা এখন থেকে শুরু করি, তাহলে আগামী কয়েক বছর পরে দেখা যাবে হেড কোচ থেকে শুরু করে কোচিং স্টাফ সবই বাংলাদেশের হতে পারে, যদি কোচরা অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেন বা শিখতে চান। এই জায়গাটা কি বলবেন? না, পাউন ভাইয়ের কথাটা শুনলাম, মানে পাউন ভাইয়ের কথাটা গতকালকে রাতে আমি বেশ 2বার করে শুনেছি, 51 মিনিটের দীর্ঘ সাক্ষাৎকার বিভিন্ন গণমাধ্যমের সাথে বসে। তিনি যে কথাটা বলেছেন তার একটু মানে স্ববিরোধী কথাবার্তা আছে এর মধ্যে। আচ্ছা, স্ববিরোধীরা আমি একটু বলি। তিনি বলছেন যে যদি একটা টিমের, একটা লিগের টিম কিংবা ফ্র্যাঞ্চাইজিকে কোচিং করানোর পরে মানে বাংলাদেশ জাতীয় দলকে কোচিং করাতে চায়, ওটা এক না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আতিফ ভাই, যে বিষয়টি নিয়ে বলছিলাম আর কি, যে দেশীয় কোচের বিষয়ে পাপন ভাই যা বলছিলেন সেটা যদি ব্যাখ্যাটা করতেন।
হ্যাঁ, আমার কাছে মনে হয় যে কথা কথা অনেক কথা বলেছেন, তো তার মধ্যে একটা কথা মানে আমার কাছে যেটা একটু ইয়ে লেগেছে, একটু স্ববিরোধী মনে হয়েছে। যেমন উনি বললেন যে শিক্ষার শেষ নেই খেলোয়াড়দের, উনি বললেন যে প্রিমিয়ার লিগ কিংবা ফ্র্যাঞ্চাইজি করা আর ওয়ার্ল্ড কাপে খেলা ওয়ার্ল্ড কাপে কোচিং করাটা এক না। তা যদি কোনো কোচ প্রিমিয়ার লিগ কিংবা ফ্র্যাঞ্চাইজিতে ভালো করেন, যে তার মানে তার কোনো অবস্থান নেই, ওয়ার্ল্ড কাপে করার মতো তার অবস্থান নেই, মানে সে ওই জায়গায় যাওয়ার নেই। তা আমাদের তো প্লেয়ারদেরকে প্রিমিয়ার লিগ বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগেই খেলেই তো তারা পারফর্ম করে বলে তাদেরকে নেওয়া হয়। তাহলে কি প্লেয়ার আর কোচদের ব্যাপারে কি দুটা মানে ভিন্ন ইয়ে থাকবে, মানে তাদেরকে মাপার কি যন্ত্রটা ভিন্ন? এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি যে আরও একটা কথা উনি বলেছেন, ওটাও একটু মানে বলার চেষ্টা করি। উনি বলছেন অ্যাসিস্ট্যান্ট কোচ কেন হয় না। এখন একটু স্পেসিফিক্যালি বলি, খালেদ মাহমুদ সুজন তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, তিনি কি এখন হাতুড়ের অ্যাসিস্ট্যান্ট কোচ হবেন? আমার মনে হয় না, যার নামটা এখন বাজার সবচেয়ে বেশি চলে। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই আবাহনীকে চ্যাম্পিয়ন করে। হ্যাঁ হ্যাঁ, মানে তার হবে না। একজন কোচ যিনি টম মুডিকে হারাই দিচ্ছেন, যার আন্ডারে চারটা বিপিএল আছে, বিপিএল 4টা শিরোপা জিতেছে, হ্যাঁ, সালাউদ্দিন, তিনি কি হাতুড়ের অ্যাসিস্ট্যান্ট হবেন? রাইট। সো যে দুটো কোচের নামে বাংলাদেশের সবচেয়ে বড় মানে সবচেয়ে বেশি আলোচনা হয়, সেই দুটো কোচের পাপন ভাইয়ের বক্তব্য অনুসারে সেই দুটো কোচ বাংলাদেশ টিমের ন্যাশনাল টিমে কোচিং করানোর অবস্থানে নাই। এটা উনি ক্লিয়ার করেছেন। উনি আরও একটা জিনিস ক্লিয়ার করেছেন যে একটা বিদেশি যারা বাইরে থাকে তারাও মাঝে মাঝে বলে, হ্যাঁ আমরা আমিনুল ইসলাম বুলবুলকে বারবার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলতে শুনেছি আমাকে কোচিংয়ের অফার দেওয়া হয় না। ওটাকে উনি ক্লিয়ার করেছেন, ওটা ভালো হয়েছে। কেন আপনি বাংলাদেশে কোচিং করানোটা, কোচিং পাবনা যে কোচিংয়ের কথা বললেন, আজকে যে গৌতম গম্ভীরকে নিচ্ছে ইন্ডিয়ান দল, গৌতম গম্ভীরের ইয়ে কি, মানে কিসের বেসিসে ইন্ডিয়ান দল তাকে ইয়ে করছে, রাহুল দ্রাবিড়ের মানে হ্যাঁ কিসের বেসিসে? অন দ্য বেসিস অফ কেকেআর পারফরমেন্স। কেকেআর তার রোলটা কি ছিল? কেকেআর তার রোলটা ছিল মেন্টর, হি ওয়াজ নট দ্য কোচ। রাইট। চন্দ্রকান্ত পণ্ডিত ওয়াজ দ্য কোচ। তার মানে কি ইন্ডিয়া বলার চেষ্টা করছে ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট ইউ ডোন্ট নিড আ প্রপার কোচ, ইউ নিড সামওয়ান হু ক্যান মেন্টর। রাইট, ঠিক না? যদি আমি মানে ভুল ব্যাখ্যা দিয়ে না থাকি। না না অবশ্যই প্লিজ। খালেদ মাহমুদ সুজন কিংবা মানে সালাউদ্দিন, তারা তাদের ড্রেসিং রুমটা যত ভালো রেখেছেন, হাতুড়ের সঙ্গে কি বাংলাদেশের ড্রেসিং রুমটা ওইরকম ভালো রাখতে পেরেছেন? পাপন ভাই তো নিজেই জানেন, উনি তো নিজেই এই প্রেস কনফারেন্সে বলেছেন যে তিনি জানেন যে হাতুড় সিংয়ের কমিউনিকেশনের ঝামেলা আছে, সেই কমিউনিকেশন ঝামেলার জন্যে সিনিয়রদের সাথে একভাবে নিতে পারেন না। এটা যদি ঝামেলা থাকে, আমার তো প্রশ্ন হচ্ছে পাপন ভাইকে এইটাই প্রশ্ন করে যে পাপন ভাই তাহলে আপনি মানে তাহলে বাংলাদেশ আসলে কোনটা ভালো কোচ? আপনার যখন স্টিভ রোডস কিংবা ডমিঙ্গো ছিল তখন তারা খুব ভালো লোক, বাংলাদেশের ড্রেসিং রুমে চলে না। হাতুড় সিংকে খুব কড়া হেডমাস্টার, বাংলাদেশের ড্রেসিং রুমে চলে না। তাহলে বাংলাদেশের ড্রেসিং রুমে আসলে চলে কোনটা? আপনার যদি মনে হয় যে তার মধ্যে ঝামেলা আছে, হি ফাইন্ডস ইট ডিফিকাল্ট, এটা তো হাতুড় সিংয়ে নেয় না, এটা তো আপনি নিয়েছেন। আপনি তো মানে ব্যাক রেকর্ড দেখেই নিয়েছেন। তাহলে এই দায়টা যদি হাতুড় সিংয়ের থাকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও থাকবে সমানভাবে তাকে নিয়ে। তিনি বলছেন যে বাংলাদেশের সিনিয়রদের সাথে একটা স্পেশাল কনসিডারেশনের ব্যাপারে আমি এটা হাতুড়ের সাথে অলওয়েজ একমত, যে বাংলাদেশের আমাদের এই দিককার কালচারে সিনিয়রদেরকে একটু স্পেশাল কনসিডারেশন দিতে হয়, দেওয়া লাগে। সেটা হাতুড়ে করতে জানে না। তা এইটা তো হাতুড়ে যে করতে জানে না, কাউকে যে সে স্পেশাল কনসিডারেশন করতে পারে না, এটা কি পাপন ভাই এবার এসে জানলেন? এটা পাপন ভাই গতবার যখন হাতুড়ে ছিলেন তখনই জানতেন, তখনই তাকে তিনি পারেন নাই। এইবার সেই সব সিনিয়ররা একটা বড় জায়গায় চলে আসছে, তাদের সাথে যে কনফ্লিক্টটা হতে পারে এটা তো আমরা জেনে শুনে হাতুড়েকে নিয়ে আসছেন। সো আজকে যদি হাতুড়ের সাথে সিনিয়রের কনফ্লিক্টটা হওয়ার জন্য বাংলাদেশের একজন স্বনামধন্য ওপেনার যদি দূরে সরে যান, তাহলে এই দায়টা হাতুড়ারও যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও যেমন। পাপন ভাই যেটা বলছিলেন ওটার সাথে একটা জায়গাতে আমি তার সাথে একমত পোষণ করি, যে তিনি বাংলাদেশের ক্রিকেটের লোকাল কোচদের একটা অবস্থান দেখতে চান ভবিষ্যতে, যেটা সম্ভবত বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামে যেসব কোচদেরকে রাখা হবে তাদেরকে ডেভেলপ করার পরে হবে। কিন্তু পাপন ভাইয়ের বক্তব্য অনুসারে খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ সালাউদ্দিন কিংবা আমিনুল ইসলাম বুলবুল, তাদের বাংলাদেশের কোচিংয়ে আপাতত কোনো জায়গা নেই। এটা হলো স্পেসিফিক একদম, মানে উনি বুঝাইছেন। এবং সেই সাথে আরেকটা যোগ করি আতিফ ভাই, যে বর্তমান সময়ে হাতুড়ুর মেয়াদ হয়তো বা বাড়াতে পারেন না। আপনি প্রেস কনফারেন্সে অবশ্যই শুনেছেন এরকম একটা কথা চলছে, এবং কারণ হিসেবে উনি যেটা বলছেন যে এই সময়ে আসলে আন্তর্জাতিক যারা বিগ নেম আছে তাদেরকে ফুল টাইম পাওয়া সম্ভব হচ্ছে না, তাদেরকে বিপিএল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সময় তাদেরকে ছেড়ে দিতে হবে, এইরকম একটা কন্ডিশন তারা দিচ্ছেন। আসলে কি আমরা মানে ভালো মানের কোচ আনতে
মানে যোগাযোগের ক্ষেত্রে পিছিয়ে পড়ছে কিনা? ভালো মানের কোচ আনতে হলে ভালো মানের এনভায়রনমেন্ট দিতে হবে। রাইট, এটা তো সবচেয়ে বড় বিষয়। বাংলাদেশের কোচিং হিস্ট্রিটা যদি আমরা একটু দেখি, তাহলে আমাদের কিন্তু লাস্টের বেশ কয়েকজন কোচ কিন্তু তার টেনিউর পার করে যায় নাই। যেখানে একজন কোচ তার টেনিউর পার করবেন না, মানে বিগত 2-3 জন কোচ যদি টেনিউরটা পার করেন, দেন তখন কিন্তু আপনার মনে হতে পারে দের ইজ প্রবলেম সামওয়্যার ইন দিস মানে হাতুড়োকে বাড়াবেন কিনা ওই কথাটা তিনি বলেছেন যে আমি বাড়াবো কিনা এটা বলছি না, বিকজ বললে একটা রকম, না বললে একরকম। সো উনি হাতুড়োর ব্যাপারে ওই ব্যাপারে কোনো কথা বলেন। আপনার এটা তো ইটস নিউ রিয়ালিটি যে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে কোচ পাওয়া যাবে না, খুব স্বাভাবিক। হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের জন্য বাংলাদেশে বড় মাপের কোচ পাওয়া যাবে না, এটা রিয়ালিটি। এখন পাপন ভাই যদি হাতুড়োকে দিয়ে হাতুড়ো বেস্ট পসিবল, উনি অ্যাকর্ডিং টু হিম হাতুড়ো ওয়াজ বেস্ট পসিবল অপশন, অ্যান্ড হাতুড়োকে দিয়ে চালাতে হলে হাতুড়োর মতো করে চলতে হবে। এটা ঠিক। হাতুড়োকে যখন নিয়ে আপনি আসছেন তখন কিন্তু আজকে বলার কিন্তু কোনো অবকাশ উনি রাখেন না যে আমি জানি যে তার সিনিয়রদেরকে যে স্পেশাল কনসিডারেশন করেন না, যেটা এই দেশে লাগে। কারণ এটা এই হাতুড়ো কিন্তু আজকে জন্মায় না, এই হাতুড়ো কিন্তু আমি যেভাবে লিখি, আপনি যেভাবে উপস্থাপনা করেন, আপনার এটা একটা প্যাটার্ন অফ রাইটিং। আমার রাইটিং প্যাটার্ন আছে, আপনার উপস্থাপনের প্যাটার্ন আছে, হাতুড়োর কোচিং একটা প্যাটার্ন আছে। হাতুড়ো ইটস নট লাইক যে হাতুড়ো ইজ ডুইং সামথিং ভেরি নিউ নাও। এই কোচিং প্যাটার্ন সে আগেও ফলো করেছেন। সো হাতুড়োকে আনার আগে তার বোঝা উচিত ছিল যে তার সাথে সিনিয়রদের, উনি এইটা আমার সাথে তার যে ইন্টারভিউ নিয়ে অনেক মানে যে ইন্টারভিউতে তিনি বলছেন সাকিব টাইমের ওই ইন্টারভিউতে তিনি বলছেন যে সিনিয়র উইল ফাইন্ড ইট ডিফিকাল্ট। তো তখন আমি তো আর ওইভাবে প্রশ্ন করা হয় নাই, বিকজ আমি তো সিনিয়র ফাইন্ড ইট ডিফিকাল্ট কিনা এটা তো প্রশ্ন করা যায় না, বিকজ আপনি জাস্টকে তখন হাতুড়োকে নিয়ে আসছিল। বাট এখন তো দেখা যাচ্ছে যে খালি সিনিয়রদের মধ্যে যদি ডিফিকাল্টি হয়, দেন ওয়াই ইজ দ্যাট? আরও একটা উনি খুব বিশাল কথা বলেছেন, সেটা হচ্ছে এই প্রেস কনফারেন্সে বলছিলেন যে আমাদের বোর্ডের লোকদের বোঝা উচিত ছিল, বোর্ডের লোকদের যাওয়া উচিত ছিল, বোর্ডের লোকদের এটার সাথে ইনভলভ হওয়া উচিত ছিল, বিকজ উনি 3 বছর ধরে ইনভলভ হতে পারছেন না। এটা ইনভলভমেন্টটা হাতুড়ো তো খুব ভালোভাবে নেবেন না। হাতুড়ো ডাজেন্ট লাইক ইনভলভমেন্ট অফ বোর্ড। অ্যাপার্ট ফ্রম পাপন ভাই, অন্য কারো ইনভলভমেন্টকে হাতুড়ো খুব ভালোভাবে খুব সহজভাবে নিতে পারবেন বলে মনে করেন? আমাদের নিজের বোর্ডের লোকের সাথে ইনভলভ করতে হয়, তার নিজের ইনভলভ হতে হবে। পাপন ভাই তো জানতেন যে উনি খুব বিজি হয়ে যাবেন। হাতুড়োকে আনার যে প্রি রিকোয়েস্ট যেগুলো ছিল, যে সকল ব্লকগুলো ছিল, উনি কিন্তু সবকটা মানে ভেঙে আনেননি। আজকে ধরেন মাশরাফি থেকে শুরু করে বাংলাদেশে এমন কোনো সিনিয়র প্লেয়ার নেই যার সাথে হাতুড়োর কোনো না কোনো সময় কোনো না কোনো সংঘাত ঘটে নাই। আচ্ছা, মানে এই 2 টার্ম যদি আমি ধরি, সো এটা বোঝাই যায় যে ওনার ইয়েতে এটা কিন্তু হাতুড়োর জন্য আমি এটাকে হাতুড়োকে দোষ দিচ্ছি না। আচ্ছা, বিকজ ইটস দ্য ওয়ে হি গোজ ফরওয়ার্ড। ইন অস্ট্রেলিয়া স্টিভেন স্মিথকে এবং রুকি গেট দ্য সেম ট্রিটমেন্ট, দ্যাটস দ্য ওয়ে হি ওয়াজ ব্রট আপ। সো ইটস নট হিজ ফল্ট যে এইভাবে বেড়ে ওঠা কি ভুল না, এইভাবে বেড়ে ওঠাটা ভুল না। হাতুড়োর মতো কোচ বাংলাদেশের মতো একটা দেশে, যেখানে মানে কালচারাল ওয়ে অফ থিঙ্কিং ইজ লাইক দিস, যে একটু সিনিয়রদেরকে একটু স্পেস দেয়, সেখানে হাতুড়ো কিন্তু ইজ নট সামওয়ান হু উইল অ্যাডাপ্ট উইথ সাম। হাতুড়োর আমি একটা ফিলোসফি জানি, তার একটা ফিলোসফি হচ্ছে আমার এইখানে যে 15 জন প্লেয়ার আছে তার সবাই সমান। আচ্ছা, আজকে ও আর ওর মধ্যে কোনো ভেদাভেদ নেই, 15টাই আমার প্লেয়ার, 15টাই সমান। এটা হাতুড়ো ফিলোসফি, ভেরি গুড ফিলোসফি। হ্যাঁ, এই 15 জনের ওর জন্য এই ল আর ওর জন্য এই ল, এটা হবে না। দিস ওয়ান ল ইন দ্য ড্রেসিং রুম। বাট এই লটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কতটা গ্রহণযোগ্য সেটা কিন্তু আমাদের অনেক আগে বিবেচনা করা হচ্ছিল। সো আজকে যদি আমার মনে হয় যে হাতুড়োকে এনে আমাদের মানে সিনিয়রদের সাথে ওটা উনি বুঝতে পারছেন না, তাহলে এই দোষটা হাতুড়োর চাইতে বেশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তো এই জায়গায় কোচের কিন্তু একটা মানে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। আর কোচিং এর একটা জিনিস বলি, কোচিং এ মডার্ন ডে কোচিং এ মানে পাউন্ড ভাই এটা কত কি জানি না, মডার্ন ডে কোচিং এ কিন্তু এখন মানে ফিল্ড ওয়ার্ক কোচ খুব কমই আছে। এখন হচ্ছে কোচিংটা মূলত একটা প্ল্যানিং এর জায়গায় চলে গেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আতিফ ভাই, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম একটু যোগ করে দিই যে দেখেন আমাদের যে সমস্যাগুলো হচ্ছে আমরা এটাকে কিন্তু ছোট করে ফেলতে পারি বা সমাধান করে ফেলতে পারি। আপনাকে একটা উদাহরণস্বরূপ যদি বলি যে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা বা কবে ফিরবেন, এই বিষয়টা নিয়ে কিন্তু গত 1 বছর ধরে জলটা ঘোলা হয়ে আছে। এটা চাইলে কি সহজে সমাধান করে দেওয়া যায় না? আতিফ ভাই কি মনে করেন? না, এটা তো এখন আসলে সমাধানের বাইরে চলে গেছে, মানে এটা তো তামিম ইকবাল ছাড়া কেউ বলতে পারবেন না। জি, আমি একটা জিনিস মানে খুব ভালোভাবে বুঝি, কোনো প্লেয়ারকে রাইট অফ করার কিছু নাই, সেটা বয়স্ক হোক কিংবা ইয়াং হোক, কাউকে রাইট অফ করা যাবে না।
তামিম ইকবাল ফিরবেন কি ফিরবেন না এই সিদ্ধান্ত তামিমের নিজেরই। কারণ তামিম ইকবাল পাওয়ার সাথে এর মধ্যে এতবার কথা বলেছেন, কখনো তার ফিরা নিয়ে কোনো কথা হয়নি। এটা একটু মানে সারপ্রাইজিং ব্যাপারটা। আর তামিম ইকবাল যদি ফেরার ইচ্ছা থাকে, ফেরার মানে রোড ম্যাপটা কী হবে, এটা যদি আপনি ইচ্ছা পোষণ করেন তখনই হয়তো বিসিবি একটা রোড ম্যাপের দিকে যাবে। তামিম ইকবাল মানে ফিরবেন কি ফিরবেন না এটা আসলে তামিমের নিজের সিদ্ধান্ত নিতে হবে, এবং এটা তাকে বোর্ডকে বলতে হবে। বোর্ড তো এই কথাটা প্রায় অনেকদিন ধরে বলছেন, কালকে পাউন ভাই এটাতে নতুন কোনো কিছু যোগ করেন। রাইট। হ্যাঁ, যে সো তামিম ইকবালের ব্যাপারে তামিমকে সিদ্ধান্ত ছাড়া হবে না যে এটা। বাট তামিমের ফিরার পিছনে যদি কোনো কন্ডিশন দিয়ে থাকে তামিম, যেটা সবাই মানে মনে করছেন যে বিভিন্ন কন্ডিশন হয়তো উনি দিতে পারেন, সেই কন্ডিশনগুলো বোর্ড মানবে কিনা এটা দেখার বিষয় আর কি। এটা একটা আসলে জটিল বিষয়, এটা আদৌ সমাধান হবে কিনা এটা আমরা জানি না। অনেকেই মানে ভক্তদের অনেকেরই দাবি আর কি যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তামিম দলে ফিরুক, কিন্তু ফেরাটা আসলে অবশ্যই তামিম ইকবালের উপর নির্ভর করছে। আতিফ ভাই, আমরা তামিম ইকবালের উপরে খালি ফেরার মানে সিদ্ধান্ত নির্ভর করছে, কারণ কালকে পাপন ভাই অ্যাকর্ডিং টু নাজমুল হাসান পাপন এই সিনিয়র প্লেয়াররা যতদিন খেলতে চান ততদিন খেলতে পারবেন। হ্যাঁ, এবং বলেছেন যে আমি এখানে প্রফেশনাল না। জি, রাইট। উনি কিন্তু স্পেসিফিক্যালি বলছেন আমি এখানে প্রফেশনাল না। রাইট। তারা সিনিয়র প্লেয়াররা ইচ্ছা করলে ততদিনই খেলতে পারবেন, তাদের ইচ্ছাটাই খালি যথেষ্ট হবে তাদের খেলার জন্য। আতিফ ভাই, আসলে এই যে আমাদের ঘরোয়া ক্রিকেটের যে পাইপলাইন, সেই জায়গাটায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনে দেখি। দুর্জয় ভাই একবার বলেছিলেন যে 50-60 জন আমাদের পাইপলাইনে প্লেয়ার আছে, যদিও নান্নু ভাই সংখ্যাটা অর্ধেক বলেছিলেন। আসলে আমাদের পাইপলাইনের বাস্তবতাটা কোথায়? আমার মনে হয় পাইপলাইনে প্লেয়ার আছে, আপনার প্লেয়ার আছে পাইপলাইনে মানে এমন না যে আজকে কেউ আউট হয়ে গেলে মানে পাইপলাইনের প্লেয়ার নেই। ধরুন আজকে পাইপলাইনের প্লেয়ারের একটা বড় উদাহরণ হচ্ছে আইচ মোল্লা। এই এইচপি থেকে তো সে রান করছে, জি, 2টা ম্যাচেই রান করছে। জি। তো তার মানে কি, তার পাইপলাইন থেকে সে তো পাইপলাইন থেকে উঠে আসছে, সে তার অন্য কোথা থেকে উঠে আসছে না, আন্ডার-19 খেলছিল। তো পাইপলাইনের প্লেয়ার আছে। আমার কাছে বাস্তবতা হচ্ছে যে পাইপলাইনের প্লেয়ারদেরকে আমি কীভাবে ডেভেলপ করবো। রাইট, এইটা একটু ইম্পর্টেন্ট। আজকে আইচ মোল্লার এইচপিতে খেলেছেন, 2-4টা ভালো ইনিংস খেলেছেন। কালকে যদি তাকে নিয়ে টেস্টের ভাবনায় আমরা নিয়ে এসেছি, তাহলে হয়তো পাইপলাইনটাকে আমরা মজবুত করলাম না। তাকে আরও পাইপলাইনের মধ্যে রেখে আরও কীভাবে স্কিলসেট ভালো করে পুরোপুরি প্রস্তুত করে টেস্টের জায়গায় নিয়ে আসবো, তখন ওকে পাইপলাইনটাকে মজবুত আছে। আমাদের থেকে পাইপলাইনে হয়তো 2-একটা প্লেয়ারের একটু দেখা যাচ্ছে, তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন এক্সপেরিমেন্টে চলে যাচ্ছি। যেমন ধরেন আমি রিশাদের কথা বলি আপনাকে, পাইপলাইনে একটা রিশাদও কিন্তু পাইপলাইন থেকে উঠে আসছে। জি, রিশাদ হোসেন আজকে ভালো খেলছেন ওয়ার্ল্ড কাপে খুবই। তাকে এখন আমরা টেস্ট মানে 3 ম্যাচের জন্য নিয়ে গেলাম চিটাগাং। লাল বলে বোলিং করবেন, সববারই ইচ্ছা থাকে লাল বলে বোলিং করতে। বাট আমাদের আসলে প্রথম জানতে হবে আমরা এই রিশাদের থেকে কী চাচ্ছি, জি, কোন ফরম্যাটে কী চাচ্ছি। আমাদের আজকে কি রিশাদের মতো বোলারকে টেস্টে দরকার আছে? পৃথিবী থেকে খুব কোন দেশ এখন লেগ স্পিনার খেলাচ্ছে টেস্টে? এবং টেস্টের থেকে রিশাদের মতো প্লেয়ার আজকে টেস্ট খেলে, কালকে ওয়ানডে খেলে, মানে এই এত চেঞ্জিং অফ অ্যাপ্রোচ, সে কি খুব সহজে হবে? আমার কথা থেকে আমি যদি ক লিখতে পারি, আমার প্রথমে ক থেকে শব্দটা লেখা উচিত, শব্দ থেকে বাক্যটা গঠন করা উচিত, বাক্যর পরে রচনা হইতে পারে। রিশাদ শব্দ পর্যন্ত গেছে অ্যাকর্ডিং টু মি, মানে যদি আমরা বিশ্বকাপটা ধরি, এখন তার শব্দটার পরে বাক্যটা লেখা উচিত, তারপরে সে সেন্টেন্সটাও কমপ্লিট করবে। এই ইন বিটুইন শব্দ লেখার এবং বাক্য শেষ করার মধ্যে তাকে নিয়ে যদি অনেক কিছু করা হয়, দেন উই মাইট জাস্ট লুজ হিম। সে একটা হোয়াইট বল প্রোডাক্ট, একটা হোয়াইট বল প্রোডাক্ট মানে কি, হোয়াইট বল প্যাকেজ। সে ভালো ফিল্ডিং করে, ভালো ব্যাটিং করে, ভালো বোলিং করে হোয়াইট বলে, ব্যাটিংটা লোয়ার অর্ডার যে দরকার, বাট হোয়াইট বল প্যাকেজ। জি, আমরা রিশাদকে হোয়াইট বল প্যাকেজ হিসেবেই দীর্ঘদিন চিন্তা করি না কেন? যখন যে পুরোপুরি হোয়াইট বলটা বুঝে যাবে, তখন আমরা তাকে একটু আস্তে করে ফ্লোট দিলাম। কিন্তু যেহেতু সে হোয়াইট বলে ভালো খেলছে, সেহেতু তাকে রেড বলে একটু দেখা দরকার। আই এম নট, মানে এটা আমার ফিলোসফির সাথে যায় না, এবং পৃথিবীর অনেক ফিলোসফি যাবে না। আপনি পৃথিবীতে এইসব কারণেই বাংলাদেশ কখনো ডিফারেন্ট মানে ফরওয়ার্ড ওয়াইজ টিম বানাতে পারে না। আমরা যে বলি পাইপলাইনের প্লেয়ার থেকে, পাইপলাইনের ওই প্লেয়ারটা ওই ফরম্যাটে খুব ভালো। আপনি কখন ভালো টিম বানাবেন? যখন আপনার ফরম্যাট ভিত্তিক টিম থাকবে, আপনার আলাদা ফরম্যাটের প্লেয়ার। রিশাদের মতো প্লেয়ারদেরকে যখন আমরা অনেক জায়গায় চেষ্টা করব, কিংবা আজকে একটা পেস বোলার ভালো করলে তাকে মানে T20তেও খেলাবো, ওখানেও খেলাবো, সব জায়গায় চেষ্টা করব, তখন আমরা তাকে আসলে কোনো স্কিল সেটে কোনো একটা ফরম্যাটে পুরোপুরি ডেভেলপ করে অন্য ফরম্যাটে নিয়ে যাচ্ছি না। আমার মনে হয় পাইপলাইনটা তখনই মজবুত হবে যখন পাইপলাইনের প্লেয়ারটাকে পাইপলাইনের মধ্যে অনেক ঘষামাজা করা হবে এবং একটা ফরম্যাটে স্থিতিশীল হওয়ার সময় দিবে।
আজকে আই এম নট শিওর, আজকে যদি হাতুড়া সিংয়ের মনে হয় যে তৌহিদ হৃদয়কে খুব ভালো খেলতেছেন, ব্যাটিং করছেন, আমরা তাকে টেস্টে নামিয়ে দিই, এবং যদি তাকে টেস্টে নামিয়ে দেওয়া হয়, মানে আমি জাস্ট একটা শঙ্কার কথা বলছি, আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি গুড। তৌহিদ হৃদয় হোয়াইট বলটাকে বুঝুক, হোয়াইট বলটা খুবই ভালো খেলছেন, আরও ভালো খেলুক, when he gets his opportunity he will naturally play test, বাট ফার্স্ট তো তার একটা ফরম্যাটকে পুরোপুরি মানে আয়ত্তে আনতে হবে আর কি। জি, সো এই জায়গাটা আমরা মনে হয় আমাদের পাইপলাইনের প্লেয়ারদেরকে আর একটু ভালো ডিস্ট্রিবিউশন হলে ইট উড বি মাচ বেটার, মানে আমার কাছে পাইপলাইনের ব্যাপারটা যেটা বলবেন। আতিফ ভাই, সামনে আমাদের নারী বিশ্বকাপের আয়োজক হিসেবে বাংলাদেশ রয়েছে। এশিয়া কাপে বাংলাদেশের মেয়েরা প্রথম ম্যাচে হেরেছে, পরে 2 ম্যাচে ভালো কামব্যাক করেছিল, কিন্তু ফাইনালে ভারতের কাছে বড় ব্যবধান, 10 উইকেটের ব্যবধানে হেরেছে। এবং এই টুর্নামেন্টে প্রথমবারের মতো শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছে 5 বার ফাইনাল খেলার পর। ভারতের দম্ভটা কমিয়ে তৃতীয় দল হিসেবে তারা চ্যাম্পিয়ন হলো। আসলে নারী ক্রিকেটটা কতটুকু ফলো করেছেন, বা এই আমাদের নারী ক্রিকেটাররা কেমন করছেন? সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ, ঘরের মাটিতে একটা অপরচুনিটি কিছুটা থাকে ভালো করার, সেদিকটা দেখে কীভাবে দেখছেন? এশিয়া কাপে আমরা 2টা ম্যাচ কাছে দিচ্ছি, একটা ম্যাচ 2টা ম্যাচ দিচ্ছি, 2টা ম্যাচ দিচ্ছি, থাইল্যান্ড এবং মালয়েশিয়া। একটা হেরেছি, প্রথমটা শ্রীলঙ্কার কাছে এবং শেষে ভারতের কাছে। এখানে তো আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। রাইট, এটা সঠিক, কিন্তু মানে দেখেন যে টিমটা হোল আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যাটিংটা ইজ এ রিয়েল কনসার্ন। জি, বাংলাদেশের ব্যাটিং যদি ভালো না হয়, বাংলাদেশ ইজ নোওয়্যার গোইং টু কম্পিট ইন দ্য ওয়ার্ল্ড কাপ। আচ্ছা, কারণ অন্যান্য দেশের ব্যাটিং, কালকে শ্রীলঙ্কা যেভাবে কালকে ভারতের রানটা চেস করলো, অসাধারণ, মানে অসাধারণ বলটাও কম বলা হবে, যে চেস করলো। আমরা এইসব রান চিন্তা করতে পারি, এই ফাইটটাই আমাদের হয় না, আমাদের মাথায় ওই ধরনের রান চিন্তা করি না। নিগার সুলতানা খুব ভালো ব্যাটিং করছেন, কিন্তু কখনোই তিনি ওই ধরনের কাউকে পাচ্ছেন না যে তাকে ইয়ে করতে পারেন। মারুফা না, সরি, ওই যে মুর্শিদা খাতুন একটা ইনিংসে খুবই দুর্দান্ত ব্যাটিং করছে, 2টা ইনিংসে ব্যাটিং করছে ভালো, বাট দ্যাট 2 against 2 স্মল টিমস। আতিফ ভাই, এই যে একটা শঙ্কা আছে, পাপন ভাই গতকালকে একটা কথার মধ্যে বলেছিলেন যে বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনো শঙ্কা নেই। আপনিও এই নিউজটা করেছিলেন, সিওর বাইট দিয়ে সিও আপনাকে বলেছিলেন যে আপাতত কোনো শঙ্কা নেই। মানে আপনার কি মনে হচ্ছে যে এই যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বিভিন্ন সময়ে বাংলাদেশে সফরটাকে স্কিপ করে, এরকম কোনো ভয় আছে কিনা বা আশঙ্কা করছেন কিনা? যদিও এটা বলার জন্য অনেক দীর্ঘ সময় বাকি আছে, আমরা প্রশ্নটা একটু আগেই নিয়ে চলে এসেছি। অ্যাজ অফ টুডে সংখ্যা নেই। আচ্ছা, তার মানে আমরা আজকে পর্যন্ত সংখ্যা নেই, কালকে সংখ্যা হতে পারে কিনা কেউ জানে না। বাট কি মনে হচ্ছে, আশাবাদী? পলিটিক্যাল সিচুয়েশন ভালো না হলে বিশ্বকাপ বাংলাদেশে হওয়াটা উড বি আ ভেরি ডিফিকাল্ট সাইন। পলিটিক্যাল সিচুয়েশন ভালো মানে পলিটিক্যাল সিচুয়েশন নর্মাল হতে হবে। আচ্ছা, আপনার মানে ধরেন আমাদের মানে লাস্ট রাজনৈতিক যে অবস্থাটা গেল, মানে যে অবস্থার মধ্যে বাংলাদেশ যাচ্ছে, আজকে 15 দিনের মধ্যে বিশ্বকাপ হলে বাংলাদেশের বিশ্বকাপ হবে না। বাংলাদেশের হাতে বেসিক্যালি আছে হচ্ছে আর 3 মাস। 3 মাসের মধ্যে যদি পলিটিক্যাল সিচুয়েশনটা আগামী 1 মাসের মধ্যে পুরোপুরি স্থিতিশীল না হয়, দেন আই থিঙ্ক তখন আমাদের কথাবার্তা অন্যভাবে বলতে হবে। কারণ বিশ্বকাপের মতো একটা জায়গায় কোনো দেশই একটা অস্থিতিশীল পলিটিক্যাল রিজনে প্লেয়ার মানে টিম পাঠাবে না। সো আমার আশা যে এর আগেই পলিটিক্যাল সিচুয়েশন স্টেবিলাইজ হবে, সো দ্যাট ওয়ার্ল্ড কাপ ক্যান হ্যাপেন। আমাদের মাঠে ঠিক মতো করবে, আমরা সেই আশা করছি। আতিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কষ্ট করেছে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন। আপনাকে দর্শক, শুনছিলাম আতিফ আজমের বিভিন্ন গল্প, খেলা নিয়ে, ক্রিকেট নিয়ে তার বিভিন্ন চিন্তাভাবনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং আগামী সপ্তাহে একই সময়ে আবার আপনারা আমাদের এই অনুষ্ঠানকে ভালোবেসে অনুষ্ঠানের সামনে বসবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা শেষ করছি।